সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসের পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে বরাবরের মতো আছি আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ দাকব, খুলনা। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সমন্বয় জাবেদার দ্বিতীয় ক্লাস আলোচনা করব। তোমরা যারা সমন্বয় জাবেদার প্রথম ক্লাসটি দেখেছ তারা অবশ্যই সমন্বয় জাবেদার 4টি মৌলিক জাবেদা সম্পর্কে জেনে থাকবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব, যদি প্রশ্নে রিয়ামিল দিয়ে দেয়া থাকে এবং কিছু সমন্বয় দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সমন্বয় জাবেদাগুলো কিভাবে করব সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আর সেই সম্পর্কে জানার চেষ্টা করতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে রিয়ামিলের মধ্যে হিসাবগুলো কিভাবে অন্তর্ভুক্ত করা আছে। বিশেষ করে দুইটা হিসাব, একটা হিসাব হচ্ছে গিয়ে অগ্রিম আয় আর একটা হচ্ছে অগ্রিম খরচ। এই দুইটা কিভাবে অন্তর্ভুক্ত করা আছে সেটা সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। আর এটা সম্পর্কে জানার জন্য আমরা আজকে অগ্রিম আয় এবং অগ্রিম খরচ যখন সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় তখন কিভাবে অন্তর্ভুক্ত করা হয় তার 4টি পদ্ধতি সম্পর্কে জানব। দেখো, এখানে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে সেবা প্রদানের লক্ষ্যে 50,000 টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে। এটি একটি অগ্রিম আয়ের লেনদেন। এই অগ্রিম আয়ের লেনদেনটাকে আমরা দুইটা ভাগে অন্তর্ভুক্ত করতে পারি। কোথায়? হিসাবের প্রাথমিক বইতে, অর্থাৎ সাধারণ জাবেদা আমরা যখন অন্তর্ভুক্ত করব ঠিক তখন। কীভাবে অন্তর্ভুক্ত করা যায় একটু দেখো। প্রথম হচ্ছে গিয়ে নগদান হিসাব ডেবিট, দ্বিতীয় হচ্ছে গিয়ে সেবা আয় হিসাব ক্রেডিট। দেখো, তুমি যে টাকাটা গ্রহণ করেছো এই টাকাটা কিন্তু অগ্রিম গ্রহণ করেছো, তুমি সেবা দাও নাই, তাহলে কি তোমার এটা আয় হইল না। কিন্তু তারপরেও কিন্তু তুমি সেবা আয় হিসাবটাকে ক্রেডিট করেছো। এটা কিন্তু তোমার ভুল হয়েছে তা কিন্তু নয়, এটাও কিন্তু ঠিক আছে। অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি হিসাবভুক্ত করতে পারো, আয় হিসাবে হিসাবভুক্ত করতে পারো, আবার অগ্রিম আয় হিসাবেও হিসাবভুক্ত করতে পারো। যখন তুমি আয় হিসাবে হিসাবভুক্ত করবে এই অগ্রিম আয়টাকে, তখন এই পদ্ধতিটাকে বলা হবে আয় ভিত্তিক পদ্ধতি। আবার যখন এই অগ্রিম আয়টাকে তুমি আয় না দেখিয়ে দায় হিসাবে দেখাবে, সেটাও তুমি করতে পারবে। কীরকম দেখো, নগদান হিসাব ডেবিট, অনর্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। দেখো, একই অগ্রিম আয় একবার তুমি আয় হিসাবে দেখিয়েছ, সেটাও ঠিক আছে, আবার তুমি দায় হিসাবে দেখাতে পারো, এটাও তোমার ঠিক আছে। অর্থাৎ একই অগ্রিম আয়কে তুমি দুইটাভাবেই অন্তর্ভুক্ত করতে পারো। এখানে কিন্তু হিসাব বিজ্ঞানে তোমার কোথাও কোনো বাধা বা নিয়মের ভুল বলা হয় নাই। তোমার আয় তুমি কিভাবে হিসাবভুক্ত করতে পারবে সেটা তোমার নিজস্ব বিষয়। তবে পদ্ধতি হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে কি আয় ভিত্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে কি এই যে অনর্জিত সেবা আয় হিসাবে দেখালে এটাকে বলা হয় দায় ভিত্তিক পদ্ধতি। তার মানে অগ্রিম আয়কে আমরা যখন হিসাবভুক্ত করব সাধারণ জাবেদা, তখন দুইটাভাবে অন্তর্ভুক্ত করতে পারি। এক, আয় হিসাবেও হিসাবভুক্ত করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে দায় হিসাবেও হিসাবভুক্ত করতে পারি। তাহলে রিয়ামিলে যখন তুমি সেবা আয় হিসাবে দেখবে তখন তুমি বুঝতেই পারবে এটা আয় হিসাবে দেখানো হয়েছে। আবার যখন অগ্রিম আয়টাকে অনর্জিত আয় হিসাব থাকবে রিয়ামিলের মধ্যে, তখন তুমি বুঝতে পারবে যে এই আয়টাকে দায় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা জানবো অগ্রিম খরচের জন্য দুইটা জাবেদাভুক্তকরণের পদ্ধতি। এখানে কি বলা আছে দেখো, অগ্রিম বেতন প্রদান 25,000 টাকা, এটি একটি অগ্রিম খরচের লেনদেন। মানে বেতনটা তুমি অগ্রিম প্রদান করেছো, এই খরচটাকে তুমি কয়ভাবে অন্তর্ভুক্ত করতে পারো? দুইভাবে অন্তর্ভুক্ত করতে পারো। প্রথম হচ্ছে কি বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ এই বেতনটা কি তোমার অগ্রিম খরচ, এই অগ্রিম খরচটাকে তুমি প্রথমে কি হিসাবে দেখিয়েছো? বেতন হিসাবে দেখিয়েছো, তার মানে খরচ হিসাবে দেখাইছো। মানে একদিন না একদিন তো তোমাকে বেতনটা দিতেই হবে, সেহেতু তুমি অগ্রিম খরচটাকে অগ্রিম খরচ না দেখে কী হিসাবে দেখাইছো? সরাসরি খরচ হিসাবে দেখাইছো। এটা কিন্তু তোমার ঠিক আছে, হতে পারে, কোনো সমস্যা নেই। এই যে খরচ হিসাবে দেখাইছো অগ্রিম খরচটাকে, এই পদ্ধতিটিকে বলা হয় একটি খরচ ভিত্তিক পদ্ধতি। আবার এই অগ্রিম খরচটাকে যখন তুমি অগ্রিম খরচ হিসাবে দেখাবে, কীরকম? অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ অগ্রিম খরচটাকে তুমি অগ্রিম খরচ হিসাবেই দেখিয়েছ, তখন এই পদ্ধতিটিকে কি বলবে? বলবে হচ্ছে কি একটি সম্পত্তিভিত্তিক পদ্ধতি।
অর্থাৎ অগ্রিম খরচটাকে তুমি দুইভাবে অন্তর্ভুক্ত করতে পারো, একটা খরচ ভিত্তিক পদ্ধতিতে অন্তর্ভুক্ত করতে পারো, আর একটা তুমি সম্পত্তি ভিত্তিক পদ্ধতিতেও অন্তর্ভুক্ত করতে পারো। তাহলে অগ্রিম আয় এবং অগ্রিম খরচ এই দুইটাকে দুই পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা যায়। সেটা হচ্ছে কি একটা আয় পদ্ধতিতে করা যায়, একটা দায় পদ্ধতিতে করা যায়, আর একটা হচ্ছে গিয়ে খরচ পদ্ধতিতে করা যায়, আর একটা সম্পত্তি পদ্ধতিতে করা যায়। অর্থাৎ ত্রেয়া মিলিয়ে দেখেই তোমাকে বুঝে নিতে হবে এই অগ্রিম খরচ বা অগ্রিম আয়টাকে কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করছে। সমন্বয় যাবে তাই ঠিক তার উল্টো করতে হবে। এইটাই হচ্ছে গিয়ে এতক্ষণ আলোচনার মূল কথা। অর্থাৎ যখন রেয়ামিলের মধ্যে তুমি অগ্রিম আয়কে দায় হিসাবে দেখবে তখন তোমাকে সমন্বয় জাবেদা করতে হবে আয়ের, আর যখন তুমি আয় হিসাবে দেখবে তখন তোমাকে সমন্বয় জাবেদা করতে হবে দায়ের। আবার যখন তুমি অগ্রিম খরচটাকে খরচ হিসাবে রেয়ামিলের মধ্যে দেখবে তখন তোমাকে সম্পত্তির জাবেদা করতে হবে, আর যখন তোমার অগ্রিম খরচটা সম্পত্তি হিসাবে থাকবে তখন তোমাকে খরচ হিসাবে জাবেদা করতে হবে। এটাই হচ্ছে কি এতক্ষণ আলোচনার মূল বিষয়। তাহলে চলো আমরা একটা রেয়ামিল দেখে নেই। দেখো রেয়ামিলে কী বলা আছে, সোনালী এন্টারপ্রাইজ রেয়ামিল 31 ডিসেম্বর 2020। ক্রমিক নাম্বার দেওয়া আছে, হিসাবের শিরোনাম 3 পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রথমে দেওয়া আছে মূলধন ক্রেডিট 20,000 টাকা, নগদ তহবিল ডেবিট 18,000 টাকা, সেবা আয় ক্রেডিট 15,000 টাকা, বেতন হিসাব ডেবিট 10,000 টাকা, অগ্রিম বিমা ডেবিট 12,000 টাকা, অনর্জিত সেবা আয় ক্রেডিট 10,000 টাকা, মনিহারি ডেবিট 5,000 টাকা। এই রেয়ামিলের মধ্যে থেকে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো এখানে দুইটা আইটেম আছে, যেটা অগ্রিম আয়ের একটা আর অগ্রিম খরচের একটা। কোনটা কোনটা সেটা বলো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা হচ্ছে অগ্রিম বিমা, একটা হচ্ছে অনর্জিত সেবা আয়। এই দুইটাই হচ্ছে গিয়ে একটা অগ্রিম খরচের আর একটা হচ্ছে অগ্রিম আয়ের। তার মানে অগ্রিম খরচটাকে ওরা অগ্রিম খরচ হিসেবেই দেখাইছে, তার মানে কি এটা সম্পত্তি হিসেবে দেখাইছে। আর অগ্রিম আয়টাকে এরা অনর্জিত সেবা আয় হিসাবে দেখাইছে, তার মানে এটা হচ্ছে কি দায় পদ্ধতি। তাহলে আমরা যখন সমন্বয় জাবেদা করব তখন অগ্রিম বিমাটাকে কি করব, উল্টো করে দেব। তার মানে অগ্রিম বিমা এখানে ডেবিট করা আছে, আমরা কি করব সমন্বয় জাবেদার সময় ক্রেডিট করব। আবার ডেবিট করব কাকে, বিমা খরচকে ডেবিট করব। আবার অনর্জিত সেবা আয় এখানে ক্রেডিট করা আছে, সমন্বয় জাবেদা করার সময় আমরা কী করব, উল্টো করব। অর্থাৎ এটাকে কী করব, আমরা ডেবিট করব। অর্থাৎ অনর্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব তখন ক্রেডিট হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের রেয়ামিল সংক্রান্ত সমন্বয় জাবেদার আসল কথা। আচ্ছা, এরপর আমাদের চাহিদায় কী দেওয়া আছে একটু দেখে নেই। করণীয়তে বলা আছে উপরোক্ত রেয়ামিলের আলোকে নিম্নের সমন্বয়গুলোর সমন্বয় দেখিলা দেখাও। প্রথমে যেটা দেওয়া আছে, বেতন বকেয়া রয়েছে 2,000 টাকা যা হিসাবভুক্ত করা হয় নাই। তার মানে এটা বকেয়া বেতনের জাবেদা। তোমরা এটা সমন্বয় জাবেদার প্রথম ক্লাস থেকে জেনে এসেছো যে খরচ যদি বকেয়া থাকে তাহলে কী জাবেদা হবে, সেটা আমরা জানি। এটা মৌলিক জাবেদার মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা কী করব, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আচ্ছা, দ্বিতীয়তে কী বলা আছে, অব্যবহৃত মণিহারির পরিমাণ 1,000 টাকা। দেখালো এইখানে উপরে মণিহারি দেওয়া আছে, মণিহারিটা যেহেতু মণিহারি হিসাবে লেখা আছে তার মানে এটা সম্পত্তি হিসাবে লেখা আছে। তাহলে আমরা কিসের জাবেদা করব, খরচের জাবেদা করব। অর্থাৎ মণিহারি খরচ হিসাব ডেবিট করব আর মণিহারি হিসাব ক্রেডিট করব, যত টাকা খরচ হয় তত টাকা। আচ্ছা, এরপরে 3 নম্বরে কী আছে, বছর শেষে অনর্জিত সেবা আয়ের পরিমাণ 1,500 টাকা। দেখো অনর্জিত সেবা আয় ছিল কত টাকা, 10,000 টাকা, আর বছর শেষে আছে কত টাকা, 1,500 টাকা। আমরা কিছুক্ষণ আগে বলে এসেছিলাম যদি উপরে দায় হিসাবে লেখা হয়ে থাকে তাহলে আমরা কিসের জাবেদা করব, আয়ের জাবেদা করব। আর আয় থাকলে দায়ের জাবেদা করব। যেহেতু এইখানে আমাদের কী দেয়া আছে, দায় হিসাবে অন্তর্ভুক্ত করা আছে আয়টাকে, তাহলে আমরা কার জাবেদা করব, আয় জাবেদা করব। ওকে, তাহলে আমরা এই অনর্জিত সেবা আয়টাকে কী করব, ডেবিট করব। আর ক্রেডিট করব কাকে, সেবা আয়কে। কত টাকা করব, দেখো বলা আছে যে বছর শেষে আছে 1,500 টাকা। আমাদের শুরুতে ছিল কত, 10,000 টাকা। আচ্ছা, আর বছর শেষে আছে 1,500 টাকা। তাহলে বাকি যে 8,500 টাকা এইটা কি হয়ে গেছে, আয় হয়ে গেছে। তাহলে আয় হইলে আয়টাকে আমরা কি করব, ক্রেডিট করব। আর ডেবিট করব কাকে, এই দায় হিসাবটাকে আমরা ডেবিট করব। তাহলে কী জাবেদা দাঁড়াবে, অনর্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা কত, 8,500 টাকা। আচ্ছা, 4 নম্বরে কী আছে, চলতি বছরে বিমা খরচের পরিমাণ হচ্ছে গিয়ে 4,000 টাকা। অর্থাৎ অগ্রিম বিমা আছে কত টাকা, দেখো 12,000, আর এই বছরে বলছে খরচের পরিমাণ কত, 4,000। আমরা এখান থেকে কিন্তু বলে এসেছিলাম আলোচনা করার সময় যে অগ্রিম বিমা বা সম্পত্তি আকারে যদি থাকে তাহলে আমার খরচের জাবেদা দেবো। তাহলে এখানে চলতি বছরে খরচের পরিমাণ কত, 4,000 টাকা।
তাহলে আমরা খরচের জাবেদায় কী লিখব? বিমা খরচ হিসাব ডেবিট 4000 আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট 4000। 4000 কেন হলো? যতটুকুন খরচ হচ্ছে ততটুকুনের জাবেদা। এরপরে আমরা সলিউশনে যাব এক এক করে। এই 4টা জাবেদা যে আলোচনা করলাম ঠিক এইটারই আমরা সলিউশনে যাব। প্রথমে আমরা লিখব হচ্ছে গিয়ে সমাধান কী আছে সেটা, এরপরে আমরা নাম লিখব সোনালী এন্টারপ্রাইজের সমন্বয় দেখিলা। এরপরে আমরা লিখব তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপর আমরা তারিখ লিখব, কত তারিখে করতেছি? 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে। আচ্ছা, 1 নম্বর জাবেদাটাতে আমাদের কী দেওয়া ছিল সেটা আমাদেরকে একটু দেখে নেই। দেখো 1 নম্বরে কী বলা আছে? বেতন বকেয়া রয়েছে 2000 টাকা। এটা হচ্ছে কি 4টা মৌলিক জাবেদার মধ্যে পড়ে গেছে। তাহলে বকেয়া ব্যয়ের জন্য যে মৌলিক সমন্বয় জাবেদা সেটার জন্য আমরা কী জাবেদা দিব? সেটার জন্য জাবেদা দিব হচ্ছে গিয়ে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। দেখো তাহলে আমাদের জাবেদাটা ঠিক হলো কি না? বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট কত টাকা? 2000 টাকা। এটা কিন্তু সমন্বয় জাবেদার 4টা মৌলিক জাবেদার মধ্যে একটা। দ্বিতীয়ত বলা ছিল অব্যবহৃত মণিহারির পরিমাণ 1000 টাকা। তার মানে আমাদের যে মণিহারি ছিল কত টাকা? 5000 টাকা। এই মণিহারি বছর শেষে আসে কত টাকা? 1000 টাকা। মণিহারিটা যেহেতু রেয়ামিলের মধ্যে মণিহারি হিসাবে লেখা আছে, তার মানে ধরে নিতে হবে এটা সম্পত্তি আকারে লেখা আছে। তাহলে আমাদেরকে কিসের জাবেদা দিতে হবে? খরচের জাবেদা দিতে হবে। খরচের জাবেদা দিতে হলে আমাদেরকে কী করতে হবে? মণিহারি খরচ হিসাব ডেবিট করতে হবে আর মণিহারি হিসাব ক্রেডিট করতে হবে। তার আগে আমাদেরকে বের করে নিতে হবে যে তাহলে খরচ হলো কত টাকা। তাহলে একটু দেখো, মণিহারি ছিল কত টাকা? 5000 টাকা। আর বছর শেষে আসে কত টাকা? 1000 টাকা। তাহলে 4000 টাকা আমার খরচ হয়েছে, সেই জাবেদাটাই আমরা করব। দেখো মণিহারি খরচ হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট কত টাকা খরচ হয়েছিল? 4000 টাকা। সেই 4000 টাকায় আমরা এখানে লিখে দিয়েছি। দেখো তাহলে আমাদের আজকের আলোচনার নিয়মের সাথে মিলল কি না? আমরা বলেছিলাম আলোচনার মধ্যে যদি রেয়ামিলে কোনো হিসাব সম্পত্তি আকারে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আমরা খরচের জাবেদা দেব, আর যদি খরচ আকারে থাকে তাহলে আমরা সম্পত্তি আকারে দেব। তাহলে আমরা এখানে মণিহারি খরচটাকে ডেবিট করেছি এবং মণিহারি হিসাবটাকে ক্রেডিট করেছি। ঠিক আছে, এরপর আমরা 3য় নম্বর জাবেদাটা দেখব। 3য় নম্বর জাবেদা কী ছিল একটু দেখে নিই। 3য় নম্বর জাবেদা ছিল হচ্ছে কি বছর শেষে অনর্জিত সেবা আয়ের পরিমাণ 1500 টাকা। দেখো আমাদের অনর্জিত সেবা আয় ছিল কত টাকা? 10,000 টাকা। আর আমাদের বছর শেষে আছে কত টাকা? 1500 টাকা। তাহলে বাকি 8500 টাকা আমাদের কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। তাহলে এখানে আমরা যেহেতু অনর্জিত সেবা আয় দেওয়া আছে দায় হিসাবে, তাহলে আমরা আয়ের জাবেদা দেব। আর আয় হয়েছে কত টাকা? 8500 টাকা। তাহলে আমরা কী জাবেদা দিতে পারি? অনর্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট কত টাকা? 8500 টাকা। দেখো সেটা আমরা করেছি কি না। অনর্জিত সেবা আয় হিসাব ডেবিট 8500 টাকা এবং সেবা আয় হিসাব ক্রেডিট 8500 টাকা। আজকের আলোচনার যে মূল 2টা বিষয় সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারছি। সেটা কি দেখো, রেয়ামিলে যদি হচ্ছে গিয়ে খরচ আকারে দেয়া থাকে তাহলে আমরা কিসের জাবেদা করব? সম্পত্তির জাবেদা করব। আর যদি সম্পত্তি আকারে দেয়া থাকে তাহলে আমরা খরচের জাবেদা করব। আবার যদি আয় হিসাবে দেয়া থাকে তাহলে আমরা দায়ের জাবেদা করব। আর দায় হিসাবে যদি দেয়া থাকে তাহলে আমরা আয়ের জাবেদা করব। এই অনর্জিত সেবা আয়টাকে রেয়ামিলের মধ্যে দায় হিসাবে দেয়া ছিল, তাই আমরা আয়ের জাবেদা করলাম। অর্থাৎ ঠিক উল্টো করব আমরা। রেয়ামিলে যা হিসাব থাকবে সেই হিসাবের উল্টো করতে হবে আমাদের কিসের ক্ষেত্রে? সমন্বয় জাবেদার ক্ষেত্রে। এরপরে যাব আমরা 4র্থ জাবেদাটায়। 4র্থ জাবেদায় দেওয়া ছিল চলতি বছরে বিমা খরচের পরিমাণ 4000 টাকা। উপরে কে দেওয়া আছে? অগ্রিম বিমা, অর্থাৎ সম্পত্তি আকারে দেওয়া আছে। তাহলে আমরা কিসের জাবেদা করব? খরচের জাবেদা করব। তাহলে খরচ হয়েছে কত টাকা? 4000 টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? বিমা খরচ হিসাব ডেবিট 4000 টাকা আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট 4000 টাকা। দেখো তাই করেছি কি না। বিমা খরচ হিসাব ডেবিট আর অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট কত টাকা? 4000 টাকা। এই হচ্ছে কি মোটামুটি আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমি আবার তোমাদেরকে একটু সামারিটা বলি। সেটা হচ্ছে গিয়ে কি, রেয়ামিলের মধ্যে যদি কোনো হিসাব আয় আকারে দেয়া থাকে তাহলে সমন্বয় জাবেদা করার সময় আমরা কি করব? দায়ের জাবেদা করব। আবার যখন রেয়ামিলের মধ্যে দায় আকারে দেওয়া থাকবে তখন আমরা আয়ের জাবেদা করব। সেম অ্যাজ যখন কোনো খরচ হিসাবে দেওয়া থাকবে তখন সেই খরচটাকে আমরা কি করব? সম্পত্তির হিসাবে জাবেদা করব। আবার যখন হচ্ছে কি সম্পত্তি হিসাবে কোনো খরচ দেওয়া থাকবে রেয়ামিলের মধ্যে তখন আমরা খরচের জাবেদা করব। এই হচ্ছে কি আজকের ক্লাসের মূল 4টা বিষয়। এইটুকুন বোঝানোর জন্যই আজকের ক্লাসে এতগুলো আলোচনা বা কথা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আজকের ক্লাসের যে আলোচনা করলাম সেই আলোচনার বিষয়গুলো আমরা
মোটামুটি এইখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নেবে। দেখো, রেওয়া মিলে কোনো অগ্রিম খরচকে সম্পত্তি হিসাবে বা অগ্রিম খরচে হিসাবভুক্ত করা হয়ে থাকলে সমন্বয় করার সময় আমরা সংশ্লিষ্ট খরচ হিসাবে ডেবিট করব, আর হচ্ছে সম্পত্তি হিসাবটাকে ক্রেডিট করব। মানে যেটা আমরা আলোচনা করে এসেছি বা সমাধান করে এসেছি সেইটাই আমি এখানে একটু নিয়ম আকারে লিখে দিয়েছি। যেমন দেখো, এইটা বলেছি বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট। আবার দ্বিতীয়তে কি বলা আছে, রেওয়া মিলে কোনো অগ্রিম খরচকে খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে সমন্বয় করার সময় সংশ্লিষ্ট অগ্রিম খরচ হিসাবকে ডেবিট করতে হবে এবং সংশ্লিষ্ট খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে। যেমন অগ্নি বিমা খরচ হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে বিমা খরচ হিসাব ক্রেডিট। এরপরে 2 নম্বরেই আবার কি আছে, রেওয়া মিলে কোনো অগ্রিম আয়কে দায় হিসাবে বা অনর্জিত হিসাবে হিসাবভুক্ত করা হয়ে থাকলে সমন্বয় জাবেদা করার সময় সংশ্লিষ্ট দায় হিসাবকে ডেবিট করতে হবে, অর্থাৎ অনর্জিত আয় হিসাবটাকে ডেবিট করতে হবে আর আয় হিসাবটাকে ক্রেডিট করতে হবে। যেমন অনর্জিত সেবা আয় হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট। আবার যদি রেওয়া মিলে কোনো অগ্রিম আয়কে আয় হিসাবে হিসাবভুক্ত করা হয়ে থাকে তাহলে সমন্বয় করার সময় সংশ্লিষ্ট অগ্রিম আয় হিসাবটাকে ডেবিট করতে হবে আর সংশ্লিষ্ট অগ্রিম আয় অনর্জিত আয় বা যেটা আমরা দায় হিসাবে লিখি সেই হিসাবটাকে ক্রেডিট করতে হবে। যেমন সেবা আয় হিসাব ডেবিট আর অনর্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। অর্থাৎ যতগুলো আলোচনা করলাম সেই আলোচনাগুলো এখানে আমি তোমাদের সামনে লিখে দিয়েছি। তোমরা যদি আমাদের কথা বুঝতে না পারো তাহলে এই আলোচনা থেকে এখান থেকে একটু পড়ে বুঝে নেবে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।